বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 1 অক্টোবর, রোজ বুধবার। আজকে আপনাদের সামনে আপনাদের কিছু অনুরোধের স্টক রয়েছে, যেগুলো আপনারা আমাকে কমেন্ট সেকশনে এবং হোয়াটসঅ্যাপ ব্যক্তিগতভাবে করেছেন এবং আমার গ্রুপের মেম্বাররা এগুলো জানতে চেয়েছেন। তো সেখান থেকে আমরা বাছাই করে 10টি স্টক, যেগুলো আগামী দিনগুলোতে ভালো পারফর্ম করার পসিবিলিটি রয়েছে, সেই স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, সেটিও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় যেরকমটা এখন করছি ঠিক সেভাবেই আপনাদের পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, ব্যক্তিগতভাবে যারা ওয়াচ লিস্ট নিয়েছেন, বিভিন্নভাবে দেশ ও দেশের বাইরে থেকে আমার সাথে সংযুক্ত রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে যারা আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা সবসময় আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। আমরা প্রথমেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল সেক্টরের খুব জনপ্রিয় একটি স্টক। যেই স্টকটি আমরা দেখেছি যখন মার্কেটের মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে আগস্টের দিকে 14 টাকা থেকে বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছিল এবং 23 টাকা 24 টাকার আশেপাশে স্টকটি ক্লোজ হয়েছিল। তো সেই স্টকটি সেপ্টেম্বর মাসটা আমরা পুরোটা সময় দেখলাম খুব বেশি প্রাইস ডাউন ট্রেন্ডে যায়নি এবং প্রাইসটাকে ধরে রেখেছে। তো সেই স্টক যেটি ভলিউম গেদার করছে এবং আগামী দিনে আবারও মুভমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেই রকমই একটি স্টক হচ্ছে মন্নু ফেব্রিক্স। আমরা মন্নু গ্রুপ নিয়েই কথা বলেছিলাম, আমরা পূর্বে যে আলোচনাগুলো দিয়েছি সেখানে যদি আপনারা দেখেন। তো আমরা মন্নু ফেব্রিক্সের এই জায়গাটা, এই 19 টাকা 80 পয়সা, এই জায়গাটা খুব চমৎকার একটা সাপোর্ট রয়েছে এবং এই 19 টাকা 80 পয়সার সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে, তার রিসেন্ট সাপোর্ট হবে 19 টাকা 50 পয়সা এবং সেখানতে যদি সে ভেঙে যায় তাহলে 19 টাকা 10 পয়সা থেকে 19 টাকা এই লেভেলে এসে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বাট এই 19 টাকা 80 পয়সার এই জায়গাটা থেকে যদি সে প্রাইস অ্যাকশন করে, তাহলে তার সম্ভাব্য বাধা কোন জায়গায় এবং সেই বাধাটা সে ব্রেকআউট করতে পারলে সে কি ধরনের মুভমেন্টে আসবে, সেটি মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি 19 টাকা 80 পয়সার এই জায়গাটা স্টকটি কারেকশন জোন তৈরি করেছে এবং সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে অনেকটা। এখান থেকে স্টকটির যে ধরনের ভলিউম দরকার, ঠিক সেই ধরনের ভলিউমটাই সে ক্যারি করছে। আরএসআই এখন পর্যন্ত কিন্তু সেভাবে ইঙ্গিত দেয়নি যে সে আরো ডাউন ট্রেন্ডে আসবে বা তার ডাউন ট্রেন্ডটা আরো বড়সড় হতে যাচ্ছে। হিস্টোগ্রামের বার এমএসিডি সবকিছু এখন পর্যন্ত মার্কেট কারেকশন জোনে থাকার পরেও স্টকটি ভালো অবস্থানে রয়েছে। আমরা এই জায়গাতে স্টকটি যদি 21 টাকা 40 পয়সার উপরে একটা কারেকশন দিতে পারে, তাহলে আমরা এই স্টকটি আবারও 22 টাকা 90 পয়সা থেকে 23 টাকার এই রেঞ্জটাতে পেয়ে যাব। তো যেহেতু স্টকটি পাবলিক হোল্ডিং রয়েছে, একই সঙ্গে ফরেন ইনভেস্টররাও ইনভেস্টে রয়েছেন, সেহেতু আমি আপনাদেরকে বলবো যে স্টকটিতে অবশ্যই আপনারা নজর রাখবেন। স্টকটি আগামী দিনে অবশ্যই আরো মার্কেট মুভমেন্টের সাথে সাথে ভালো করবে। এরপরে আমাদের অনেক বিনিয়োগকারী যে স্টকটিতে বিনিয়োগে আটকে রয়েছেন, আমরা সেই স্টকটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। এই মিডল্যান্ড ব্যাংক নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আমি এর আগেও মিডল্যান্ড ব্যাংক নিয়ে কথা বলেছি একাধিকবার। 19 টাকার যে সাপোর্ট জোনটা, 17 টাকার এর আগেও সাপোর্ট জোনটা ছিল, সে থেকে স্টকটি ঘুরে এসেছে এবং সে ভালো মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। যেহেতু ব্যাংকিং সেক্টরে একটা ভালো মুভমেন্ট রয়েছে এই মুহূর্তে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট রয়েছে, তো আমরা বরাবরই বলে আসছিলাম যে 22 টাকা 50 পয়সার এই সাপোর্টটাকে আসলে এই ব্যারিয়ারটাকে ভাঙতে হবে স্টকটি। তো সেই ভাঙার জন্য যে ধরনের ভলিউম দরকার, সেই ভলিউমটা কিন্তু মিডল্যান্ড ব্যাংক করতে পারছে না। তো ভলিউমটা যখনই বড় হবে, ভলিউমটা যখনই বেড়ে যাবে, তখন কিন্তু মুভমেন্টটা খুব চমৎকার আসবে। আপনি যদি এই ভলিউমটাকে লক্ষ্য রাখেন যে এই জায়গায় 14 টাকা থেকে কিন্তু একেবারে 26 টাকা, আবার ডাউন ট্রেন্ডে এসে সে কিন্তু এখানে ভলিউমটা করেনি
এবং বাট সে তার প্রাইসটাকে মুভমেন্ট আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে রেখে এখানে এসে হালকা কিছু ভলিউম পেয়ে কিন্তু আবার সে মুভমেন্টে গিয়েছে। তো আমরা এই লাইফ সার্কেলের এই জায়গাটাতে সেম একই একটা অবস্থানে রয়েছি। তো এইখানটাতে সে একটা ভলিউম গেইন করার চেষ্টা করছে এবং এই জায়গাটাতে যেটি বলছিলাম যে ব্রেকআউট প্রয়োজন 22.50 টাকা এবং সেখান থেকে আপনার যে 24 টাকার যে রেঞ্জটি রয়েছে সেখানে। তো এই জায়গার মুভমেন্টটা আমরা অবশ্যই স্টকটিতে পাবো। স্টকটি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের সাথে সাথে স্টকটিও মুভমেন্টে চলে আসবে। তো আমি বলবো যে ভলিউমটা আগে সবসময় লক্ষ্য রাখতে হবে এবং ভলিউমটা কন্টিনিউ করে কিনা। ভলিউম কন্টিনিউ করলে স্টকটি আবারও ভালো হবে। তবে আমরা এই 21.50 টাকা তো 21 টাকা 60 পয়সা এই জায়গাটাতে একটা সেল প্রেসার দেখবো যাদের 18 টাকার এই রেঞ্জে বাই রয়েছে বা 19 টাকা 70 পয়সার এই রেঞ্জে তাদের বাই রয়েছে। এই জায়গাতে স্টকটি আমরা একটা সেল প্রেসার দেখবো। তো এই সেল প্রেসারে পরে আমরা দেখব যে আসলে সে মুভমেন্টটা কন্টিনিউ করে কিনা। যদি করে ফেলে তাহলে কিন্তু আবারও সে 24 টাকার এই জায়গাটাতে আমরা এই মিডল্যান্ড ব্যাংকে দেখব। এরপরে আমরা সিপাল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সিপালের আলোচনার আগে আপনাদেরকে আমার ওয়াচলিস্ট সম্পর্কে যে কথাগুলো সবসময় বলা হয় যে ওয়াচলিস্ট আপনারা যারা ইচ্ছুক আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা 3টি ওয়াচলিস্ট দিয়ে থাকি। একই সঙ্গে 1 মাসের পোর্টফোলিও ম্যানেজমেন্টের সহযোগিতা প্রদান করি। প্রাথমিকভাবে যারা আমার সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন এবং যারা আমার সাথে আবারও সংযুক্ত হতে চান নতুন করে ভিডিওর মাধ্যমে শুনে তাদেরকে বলবো অবশ্যই আমার কমেন্ট সেকশনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি আপনারা যোগাযোগ করবেন। তাহলে অবশ্যই আপনারা এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আমরা ওয়াচলিস্ট সরবরাহ করছি। তো আমি সবার জ্ঞাতার্থে আবারও নাম্বারটিও একটু বলে দিই। সেটি হচ্ছে 01949141465 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অর্থাৎ 01949141465 এই নাম্বারটি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা সিপালে দেখেছিলাম যে একটু ডাউন ট্রেন্ডটা দেখি। ডাউন ট্রেন্ডটা আমরা দেখে আসি তাহলে বুঝতে দেখেন সিপালের যে লেভেলটি ছিল 29 থেকে 32 সেই জায়গা থেকে সিপাল কিন্তু 61 টাকা এই জায়গাটাতে গিয়েছিল। তো এখন স্বাভাবিকভাবে কারেকশনে এখনো আমি মনে করি যে 43 টাকা 80 পয়সা এই লেভেলে একটা কারেকশন জোন সে তৈরি করবে। এই আরএসআইটা একেবারেই ডাউনে চলে এসেছে। বায়ারদের অংশগ্রহণ খুবই কম। তো এই 43 টাকা 80 পয়সার এই জায়গাটাতে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং সেই জায়গাটাতে যদি আপনারা স্টপ লস সেট করতে চান তাহলে 41 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটির স্টপ লস সেট করে আপনারা আবারও বের হয়ে যাবেন যদি সে তার ডাউন ট্রেন্ডটা অব্যাহত রাখে। বাট এই জায়গাগুলোতে স্টকটি এসে ভালো সাপোর্ট নিবে এবং এখান থেকেই আবারও সে মুভমেন্টে ফিরবে যেখানে 45 টাকা বললাম এবং 43 টাকা 80 পয়সা এই জায়গাটাতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে সে মুভমেন্টে ফিরে যাবে। তো আশা করি সিপালে যারা রয়েছেন যারা স্টপ লস এখনো নিতে পারেনি তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যারা নতুন করে এন্ট্রি নিতে চান তাদের আমি বলবো যে এই জায়গাটাতে আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা আমাদের নিয়মিত আরো একটি স্টক সেটি হচ্ছে সোনালী পেপার। আমরা একটু দেখব সোনালী পেপারের প্যান্ডেল প্যাটার্ন তো ভালো আসেনি এইখানটাতে। যে সাপোর্ট যেটি রয়েছে এর আগেও আমরা বলেছিলাম 275 টাকার এই সাপোর্টটা এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সোনালী পেপার কিন্তু খুব কারেকশন দিয়ে যেটা আপনারা দেখছেন যে 125 টাকার পর থেকে ইয়ারলি লো থেকে যে ধরনের মুভমেন্ট করেছে সেটি কিন্তু খুব চমৎকার এবং গত দিনের যে মুভমেন্ট হয়েছে সেখানেও কিন্তু অনেক বিনিয়োগকারী প্রফিট টেকিং করেছেন। সুতরাং এই জায়গাতে আমি বলবো যে 275 টাকা থেকে এই জায়গাগুলোতে 280 টাকার এই জায়গাটাতে সে ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা তৈরি করবে। বাট পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের এটিতে কিন্তু মুভমেন্ট রয়েছে। অন্যান্য যে স্টকগুলো রয়েছে সেগুলো এখনো মুভমেন্টে যায়নি। তো সেই মুভমেন্টে হয়তো সোনালী পেপারটা একটু কারেকশন জোনে আসবে এবং এই কারেকশন জোনে আসলে আমি বলবো যে বিনিয়োগকারীদের একটা সুযোগ দিবে প্রফিট এন্ট্রি নেওয়ার জন্য। তো এই জায়গাটাতে যদি এন্ট্রি নিতে পারে তাহলে অবশ্যই সোনালী পেপার থেকে খুব অল্প সময়ে ভালো একটা প্রফিট আপনাদের জন্য অপেক্ষা করবে। আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেডের কথা একটু আলোচনা করব। ইস্টার্ন হাউজিং এর
আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন হাউজিং যে ধরনের 25% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরে বিনিয়োগকারীদের মাঝে যে ধরনের একটা আগ্রহের সৃষ্টি হয়েছিল, সেই আগ্রহের জায়গাটা কিন্তু ইএইচএলটা ধরে রাখতে পারেনি, কারণ মার্কেট শেষ মুহূর্তে এসে একটা ক্লোজিং এ পড়ে যায় এবং মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে। সেই ডাউন ট্রেন্ডে আমরা দেখেছি যে ইএইচএলও কিন্তু নিজের যে প্রাইস কারেকশন সেটি সম্পূর্ণ করেছে। এখন অনেকের প্রশ্ন আমার কাছে যেটি হয়েছে যে ইএইচএল এর যে 25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এটা সামনে কি ধরনের প্রাইস ডাউন ট্রেন্ডে আসতে পারে এবং কি ধরনের ডাউন ট্রেন্ড হবে। আমি তাদেরকে একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই, সেটি হচ্ছে যে বাজারে, শেয়ার বাজারে অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই হয়। এখানে যে ৮৬ টাকা ৭০ পয়সার যে ক্লোজটি হয়েছে, আপনি যদি দেখেন তার ভলিউমটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল এবং এই ভলিউমটা যেখানে আমরা দেখেছি বায়ারদের একটা আধিপত্য কিন্তু ছিল, বায়াররাও কিন্তু বাই করেছে। এবং ইএইচএল এর ব্যাপারে যেটি আমি সবসময় দেখেছি যে ইএইচএল যখনই ডাউন ট্রেন্ডে আসে বেশ ভালো একটি আপনার শক্তি সঞ্চয় করে আবারও মুভমেন্টে ফিরে আসে। তো এই জায়গাটাতে ইএইচএল এর স্বস্তির জায়গা, এবং সে যদি ডাউন ট্রেন্ডে আসে, যেমন আমরা দেখলাম যে ৪২ টাকা ৫০ পয়সা এবং সেখান থেকে ৮২ টাকা ৫০ পয়সা, সেখান থেকে ৮৫ টাকা, আবার কখনো ৭৭ টাকা থেকে ৮৭, কখনো ৮৫ টাকা থেকে ৯৩। এই যে ডাউন ট্রেন্ড থেকে শক্তি সঞ্চয় করে উঠে আসা, এটা কিন্তু অন্যান্য স্টকের ক্ষেত্রে অনেক সময় নেয় বা একটা জায়গায় ঘোরাঘুরি করে, বাট ইএসএল এর ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। ইএসএল যেটা করে যে সে খুব অল্প সময় ধরে ভলিউমটা ক্যারি করে এবং ভলিউমটা গ্যাদার করার চেষ্টা করে, পরবর্তীতে সে যখন ভলিউমটা পেয়ে যায় তখনই কিন্তু সে আবার মুভমেন্টে ফিরে যায়। গত দিনের যে ভলিউমটি, সেটি আপনারা যদি লক্ষ্য করেন যে 7 লক্ষ ভলিউমের মধ্যে প্রায় তার 3.5 লক্ষ আমি ধরে নিলাম যে 7 লক্ষ প্রায় এই 50-50, অর্থাৎ সেলার এবং বায়ারদের একেবারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই স্টকেতে। এখন এই জায়গাটাতে আমরা ইএইচএল এর যে ডাউন ট্রেন্ডের যে বিষয়টি আপনারা বলছেন, যে এই ডাউন ট্রেন্ডটা এখন মেজর সাপোর্ট আমরা এর আগে যখন দেখেছিলাম যে ৮২ টাকা ৫০ পয়সা, এবং সর্বশেষ দেখেছি যে স্টকটি ৮২ টাকা ৫০ পয়সা আপ ট্রেন্ডে যখন গিয়েছিল ৭৭ টাকা থেকে, তখন কিন্তু তার একটা সাপোর্ট ছিল ৮১ টাকা ৯০ পয়সা। তো এই জায়গাটাতে স্টকটি একটা ডাউন ট্রেন্ড সম্ভাবনা তৈরি করে, বাট এই জায়গায় এসে দেখেন তার আরএসআইটা ঊর্ধ্বমুখী হয়েছে এবং হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছুই কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এইখানে আমি বলবো যে 25% ক্যাশ পাওয়ার দেওয়ার পরেও স্টকটি রবিবার যদি ভিন্ন কিছু করে বা আপ ট্রেন্ডেও চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা ভুল হবে না, বা সেটা একটা বিপরীতমুখী আচরণ হচ্ছে সেরকম কিছু না। কারণ স্টকটি কিন্তু একটা ভালো কারেকশন, আপনি দেখেন যে এই জায়গা থেকে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর এবং পুরাটা সময় কিন্তু সে কারেকশনে থেকেই কিন্তু এখন মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, এবং তার রেকর্ড যে 52 সপ্তাহের হাই রয়েছে 93 টাকা 80 পয়সা, এই জায়গাটিতে আমরা স্টকটির যেই বাধাগুলো ছিল, যেটা 88 টাকা, ইভেন 89 টাকা 20 পয়সা, এই জায়গাগুলোতে এখন সে ব্রেকআউট করার চেষ্টা করবে। বাট ছোটখাটো 2-3টি কারেকশন যেটা আমরা ইনভয় টেক্সটাইলে দেখলাম, যে সে ডিভিডেন্ড ভালো ঘোষণা দেওয়ার পরে 35% দেওয়ার পরেও সে কিন্তু এখন আবার আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। সুতরাং এখানে 2-1 দিন বা 2-3 দিনের যদি ডাউন ট্রেন্ড থাকে ছোট, সেটা খুব বেশি আপনার ইফেক্ট হবে না, এবং সেটি আবারও মার্কেট মুভমেন্টের সাথে স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো এরপরে আমরা এআইএল নিয়ে একটু কথা বলি। দীর্ঘ আলোচনা হয়ে যাচ্ছে, তারপর এআইএলটা প্রাইস মুভমেন্টটা যথেষ্ট করেছে, যখন আমরা দেখেছিলাম যে 40 টাকা থেকে 42 টাকার যে একটা কমন, এই যে কমন মুভমেন্ট, এই পূর্বের ইতিহাস দেখলে সেখান থেকে অনেকেই অনেক হাই রেঞ্জে বাই করেছিলেন। এইখানটাতে স্টকটির একটা ভালো সাপোর্ট হচ্ছে 56 টাকা 40 পয়সা। তো এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে এবং মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই
তার বেশ কিছু বাধা রয়েছে। 58 টাকা থেকে 61 টাকার এই ব্যারিয়ারগুলো তাকে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট করে ক্লোজ করতে পারলে আবারও এআইএল মুভমেন্টে ফিরে আসবে। আমরা ব্যাংকিং সেক্টরের ব্র্যাক ব্যাংক নিয়ে কথা না বললেই না। আমরা ব্যাংকিং সেক্টর খুব অল্প স্টক নিয়ে কথা বলেছিলাম, 10টি স্টক ছিল আমাদের। মোট যে স্টকগুলো পারফর্ম করছে, ব্র্যাকের ব্যাপারটা যেভাবে মুভমেন্টে গিয়েছিল দেখতে পাচ্ছেন যে একেবারে চরম মুভমেন্ট ছিল ব্র্যাকের। সেখান থেকে ব্র্যাক কিন্তু তার যে ডাউন ট্রেন্ড সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং এই জায়গাটাতে আমরা 65 টাকার এই লেভেলে আবারও তার ডাউন ট্রেন্ডটাকে দেখতে পারি এবং এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে কিন্তু আবার ডাউন ট্রেন্ডে চলে যাবে। বাট এই 67 না, আমরা 65 থেকে 69 এই জায়গাটাকে একটু ভালো করে লক্ষ্য রাখবো এবং ভলিউমটা দেখবো। যদি সে ভলিউমটা গেদার করতে পারে এবং এই জায়গাটাকে সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে তাহলে আবারও উঠে যাবে। আচ্ছা, এরপরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমাদেরকে কথা অবশ্যই বলতে হবে, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে আবার মুভমেন্টের দামামা বেজে উঠবে হয়তো। আমরা লাইফ সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরটাকে একটু এই দামামা বাজার মধ্যেই নজরে রাখার চেষ্টা করব, দামামা বাজার আগেই নজরে রাখার চেষ্টা করব। তো আলোচনার এই জায়গায় আবারও আপনাদের আরেকটু বিরক্ত করি যে যারা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কমেন্ট যে নাম্বারটি দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, সেই জায়গা থেকে আপনারা নাম্বার সংগ্রহ করবেন এবং সেখান থেকে নাম্বার নিয়ে আমি যে ওয়াচ লিস্ট দিই এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের যে বিষয়টি রয়েছে সে সম্পর্কে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা নতুন একটি মাস সামনে পেতে যাচ্ছি, তো এই মাসে যারা আমাদের সঙ্গে নতুন করে শুরু করবেন এবং যারা রয়েছেন তারাও সহ সবাই অবশ্যই আমরা একটা ভালো জায়গায় মার্কেটটাকে দেখতে যাচ্ছি। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসছে, আমাদের একটা ভালো একটা জায়গায় আমরা এখন মার্কেটটাকে হয়তো দেখতে পাবো যদি সেটি পরিকল্পিতভাবে ধ্বংস করা না হয়। তো আশা করি আপনারা এই যাত্রায় আমাদের সঙ্গে থাকবেন। আমরা আবারও একটু ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলি যে এই ইন্স্যুরেন্সটি বিনিয়োগকারীদের অনেক ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং অনেকেই স্টকটিতে ছিলেন, আমিও ছিলাম। বাট আমার বাই প্রাইস ছিল 46 টাকা। হ্যাঁ, সেটাতে আমি অনেক আগেই বের হয়ে গিয়েছি। 46 টাকা থেকে 64 টাকা এই লেভেলে আমার প্রফিট টেকিং জোন ছিল। পরবর্তীতে আমি আর স্টকটিতে যাইনি, বাট এখন আবার স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই জায়গাটাতে মুভমেন্টে যাওয়ার আগে 60 টাকার উপরে একটা ক্লোজ তো আমরা এই মুভমেন্টে পাওয়ার প্রত্যাশা করি, বাট তার আগেও সে চেষ্টা করবে কিছু কারেকশনের জন্য, যেহেতু তার এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে এবং স্টকটি ডাউনে এসেই কিন্তু গিয়েছে, অর্থাৎ 53 টাকা বলি বা 52 টাকা 70 পয়সা বলি, এই জায়গাগুলোতে এসে সে কিন্তু এই হাইটি ক্রিয়েট করেছে। সুতরাং এই জায়গাটাতে স্টকটি আগামী দিনে একটা সেল প্রেসার ফেস করবে এবং 1-2 টাকা প্রাইস অ্যাকশন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেল প্রেসারে সে মুভমেন্টে বাধাগ্রস্ত হবে। সুতরাং এই জায়গাটাতে আমরা চেষ্টা করব যে যদি সে 59 টাকার ব্রেকআউটটা করতে পারে তাহলে স্টকটি আরো ভালো হবে এবং খুব ভালো বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ দেবে। আশা করি আপনারা এই সুযোগটি নেবেন, বাট অবশ্যই ভলিউম এবং মার্কেটের মুভমেন্ট দেখে। আরেকটি ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। এই স্টকটিও আমার কাছে খুব ভালো লেগেছে। আমি এর আগে 38 টাকা একটা সময় আমি ইন্স্যুরেন্সটিতে ছিলাম, এখনো ইন্স্যুরেন্সে নাই। এবছরে আমার কোনো বিনিয়োগ পাওয়া হয়নি ইউনিয়ন ইন্স্যুরেন্সে, বাট এখন মনে হচ্ছে যে ইউনিয়ন ইন্স্যুরেন্স আবারও মুভমেন্টে যাওয়ার সময় আছে, বাট ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, উপরে অনেক বড় শ্যাডো রয়েছে, দুর্বল ক্যান্ডেল। এবং এই জায়গাটাতে স্টকটির কারেকশন জোন যেটি আপনি দেখতে পাচ্ছেন যে এই সাপোর্ট জোনে 71 টাকা 31 টাকা 60 পয়সার এই সাপোর্ট জোনে সে চেষ্টা করবে তার সাপোর্টটাকে তৈরি করার এবং আমরা এই স্টকটি যদি এই ব্যারিয়ারগুলো ভাঙতে পারে এবং এই 32 টাকা, হ্যাঁ 32 টাকা 10 পয়সার এই জায়গা থেকে আমরা 35 টাকার এই জায়গা মুভমেন্টে একটা প্রাইস অ্যাকশন স্টকটিতে দেখবো। গতদিনের তো যে ক্যান্ডেল সেখানে একটা কারেকশন জোন তৈরি করেছে, বাট এখানে ভলিউমটা নাই। এই জায়গাটাতেও আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে, ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে অবশ্যই স্টকটি আবারও ভালো করবে, বাট নজরে রাখবেন যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্ট রয়েছে এবং সে অনেকদিন ধরে এই ডাউনে থেকে আপ ট্রেন্ডে গিয়েছিল এবং সেই আপ ট্রেন্ড থেকে আবারও ডাউনে এসে এখন আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং এই আপ ট্রেন্ডে স্বাভাবিকভাবে আমরা হয়তো 37 টাকা 38 টাকার আশেপাশে এই
ইউনিয়ন ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। তো সকলেই আশা করি ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।